আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো তোমাদের মিশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটের আজকের লাইভ ক্লাসে থাকছে তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের লেকচার 8 পর্যায়বৃত্ত গতি। তো এই চ্যাপ্টারটা থেকে আজকে আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আজকে দেখবো আমরা প্রশ্ন সলভ। তো তোমরা আমাকে হচ্ছে জানাও যে যারা যারা তোমরা আমার সাথে কানেক্ট হয়েছো, তো তোমরা কে কোথায় থেকে কানেক্ট হয়েছো সেইটা কমেন্ট করে জানাও, এবং হচ্ছে তোমরা যারা আমার সাথে এখন পর্যন্ত কানেক্ট হয়েছো তারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও নিজেদের প্রোফাইল থেকে। কামরুন নাহার শ্রাবণী আমাদের কেমিস্ট্রি টিচার লিখছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শিলা নীলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেঘলা অন্তরা, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার ভয়েস ঠিক মতো শুনতে পারছো, বা বোর্ড কি ঠিক মতো তোমরা দেখতে পারছো কিনা আমাকে একটু দ্রুত তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কে কোথা থেকে জয়েন হচ্ছ জানাও। শিলা নীলা বলেছে নওগাঁ জেলা থেকে দেখছি। ধন্যবাদ শিলা নীলা আইডি থেকে যে দেখছেন। মোহাম্মদ সুমন জানিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পূর্বাচল থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ তোমাকে। তো যারা তোমরা এখনো লাইভে যুক্ত হওনি, যারা আমার সাথে আজকের এই লাইভ ক্লাসটা জয়েন হতে চাও, দ্রুত জয়েন হয়ে নাও। তোমরা তোমাদের ফ্রেন্ড গ্রুপ গুলোতে হচ্ছে আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে কলেজের যে গ্রুপ আছে, ছোট ছোট যে গ্রুপ গুলো আছে, বন্ধুদের গ্রুপ আছে, যারা প্রিপারেশন নিচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য, সেই গ্রুপগুলোতে তোমরা আজকের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তারাও এই ক্লাসটা করে যেন উপকৃত হতে পারে। তো পর্যাবৃত্ত গতি আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, পর্যাবৃত্ত গতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশ কিছু কোশ্চেন আসে, আমরা এই কোশ্চেন গুলো আজকে সলভ করার ট্রাই করব। বিগত বছরের যে কোশ্চেন গুলা ছিল। আহ মেঘলা অন্তরা মাদারীপুর থেকে দেখছি, ধন্যবাদ। শিলা নীলা অল ক্লিয়ার, ধন্যবাদ শিলা নীলা। প্রাপ্তি প্রিয়, হাই ভাইয়া। হ্যালো আপু। আমরা হচ্ছে তাহলে আমরা ক্লাসের দিকে চলে যাই। দুঃখিত, আমাকে একটু স্ক্রিন থেকে সরে যাইতে হয়েছে। তোমরা বুঝতে পারতেছো আজকে আমার গলাটা একটু খারাপ। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য। তোমরা যারা দেখতেছো আজকে আমাদের সাথে, তো তোমরা হচ্ছে আমি আজকে প্রসেসটা বলে দিই যে আজকে আমি যখন ক্লাসটা নিব, তোমাদের বোর্ডে যখনই কোশ্চেনটা চলে আসবে, তোমরা প্রশ্নটা দেখার সাথে সাথে কি করবা, অ্যান্সার করার চেষ্টা করবা, এবং তোমাদের অ্যান্সার গুলা যেন আমি কমেন্টে দেখতে পারি। এরপরে আমি আস্তে আস্তে কি কোশ্চেনটা তোমাদের কি সলভিংটা বলে দেব, ঠিক আছে? তো আজকের দিনে আমাদের প্রথম প্রশ্ন কি, পৃথিবীর ব্যাস বরাবর যদি সুড়ঙ্গ একটা খোঁড়া হয়, ঠিক আছে, যদি পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খোঁড়া হয়, তাহলে সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে কোন বস্তুর গতি, দ্যাটস মিন পৃথিবী যদি এরকম একটা গোলাকার এবং একটা যদি সুড়ঙ্গ করা হয় কোন বরাবর, ব্যাস বরাবর, তাহলে এটা যদি পৃথিবীর ব্যাস হয় তাহলে কি মাঝখানে কি কেন্দ্র পড়বে না? কেন্দ্র পড়বে। এখন কোন একটা জিনিসকে যদি আমি এদিক থেকে ছেড়ে দিই, তাহলে ওই বস্তুটার কি অ্যাকচুয়ালি দশা হবে, যে
বস্তুটা কি নিচের দিকে আসতে থাকবে, কেন? পৃথিবী কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী যদি কেন্দ্রের দিকে তার সকল বস্তুকে আকর্ষণ করে, তাহলে এখানে কি কেউ তাকে আটকায় রাখছে? এখানে তো আমি সুড়ঙ্গ করছি, দ্যাটস মিন কি জায়গাটা পুরোটা ফাঁকা তার জন্য, তাহলে কি সে আসতে পারে। ওকে, আসলো। এখানে এসে কি সে থেমে যাবে? উত্তরটা হলো না, সে থামবে না, কারণ তাকে থামাবে কে? এখানে তো থামানোর কেউ নেই। তার কি সে তার গতি জড়তার জন্য এদিকে চলে আসবে। আবার যখন সে এদিকে যখন সে চলে আসবে, তার সরণ যখন এদিকে, তখন কি সে বিপরীতমুখী একটা ত্বরণ পাবে। কারণ কি পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে কোন একটা বস্তুকে। তাহলে সেক্ষেত্রে বস্তুটার গতিটা কোন ধরনের হবে? বস্তুটা একবার এদিক থেকে এদিকে যাবে, আবার আকর্ষণের কারণে এদিক থেকে আবার এদিকে চলে যাবে। তাহলে তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বিপরীত সময় আর একদিকে। দ্যাটস মিন কি এটা একটা পর্যাবৃত্ত গতির মতো হচ্ছে, স্পন্দন গতির মতো হচ্ছে। আবার কি এর গতিটা কি? এর গতিটা কি বক্ররেখা এরকম বাঁকানো? না, এর গতিটা কি একদম সরল রেখি। দ্যাটস মিন কি সরল রেখি। সো এখানে অ্যান্সার কি? এখানে অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ সি তে আছে কি 1 2 3। সো অ্যান্সার হবে আমাদের কি সবগুলি। তো এখানে আমাদের জানিয়েছে, শিলানীলা জানিয়েছে যে অ্যান্সারটা হচ্ছে সি, প্লাবন রয়। ওকে, শাহরিয়ার সরকার জানিয়েছে মাদারীপুর, ধন্যবাদ। সমীর রয় জানিয়েছে অ্যান্সারটা সি। তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। আমাদের ওয়াজেদ হোসেন শরীফ ভাই জানিয়েছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। শরীফ স্যার হচ্ছে আমাদের কি এখানে কেমিস্ট্রি বায়োলজির একজন কি লিজেন্ডারি পার্সন। সে কি অনেক ভালো আমাদের শেখায় এই কেমিস্ট্রি বায়োলজিটা। যদিও আমি সেটা খুব একটা ভালো পারি না, খুবই কম পারি। তো আমি পারি হচ্ছে এই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, ফিজিক্সের জিনিসপত্র। তো তোমরা প্রথম প্রশ্নটার উত্তরটা সঠিক দিতে পেরেছো অনেকেই। সমীর রয় জানিয়েছে, সম্মতি দিয়েছে উত্তরগুলোতে। তো তোমরা যারা আমার সাথে ক্লাসে আসো, যারা সবাই এই কমেন্ট গুলা করবা যে হচ্ছে তোমাদের অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা। কারণ তোমরা যদি অ্যান্সারটা করো, আমি উত্তর দেওয়ার আগে যদি তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারো, তাহলে এখান থেকে তোমাদের যে লাভটা হবে, যে কি তোমাদের জাহাঙ্গীরনগর যে কোশ্চেন গুলো আমরা আজকে দেখাবো, এগুলো বিগত বছরে আসা প্রশ্ন। যেমন এটা হচ্ছে জাহাঙ্গীরনগর 24-25, অর্থাৎ কি প্রিভিয়াস সেশনের কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো কি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আমাদের সাথে সাথেই, ঠিক আছে? তোমাদের বাসায় আলাদা করে আর বই খুলে বসতে হবে না। তোমরা এখানেই কোশ্চেনের সলিউশন গুলা পেয়ে যাচ্ছ, সলিউশন গুলা নিজে করতেছো, ট্রাই করতেছো। যেহেতু তোমরা ট্রাই করতে বসছো, সো কমেন্ট করো, কমেন্ট করে জানাই দাও তোমাদের কোশ্চেন গুলা। তোমরা ট্রাই করো যে হচ্ছে কি হচ্ছে না। তোমাদের যদি অ্যান্সার না হয় তাহলে কোনো সমস্যা নাই, শিখলা। না হইলে শিখবা, আর যদি হয় তাহলে কি সাকসেস, অবশ্যই ভালো কিছু তোমাদের জন্য থাকবে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে প্রশ্নগুলা আমরা দেখতে পাচ্ছি, তো এই প্রশ্নগুলা কি খুবই সিম্পল টাইপের প্রশ্ন। বোর্ডটা সমস্যা করতেছে। ওকে, তো এই যে প্রশ্নগুলো আমরা দেখতেছি, এই প্রশ্নগুলো কি খুবই সিম্পল ক্যাটাগরির মনে হচ্ছে আমাদের কাছে। তো এই যে সিম্পল ক্যাটাগরির প্রশ্নগুলা, এগুলোর মধ্যে থেকেও কি আমাদের ট্রিক্স আছে। তো জাহাঙ্গীরনগরে আমি কিন্তু আমার ক্লাসগুলোতে বারবারই বলে রাখি যে কয়েক ধরনের প্রশ্ন হয়। একটা কি যে থিওরিটিক্যাল, তারপরে কি ফর্মুলা বেসড, দেন ম্যাথমেটিক্যাল। তো এই 3 ধরনের প্রশ্ন আমরা জাহাঙ্গীরনগরে সব থেকে বেশি দেখতে পাই। তো আমাদের যে ফিজিক্স থেকে যে 22টা প্রশ্ন হবে, সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে? আমাদের থিওরি বেসড কিছু প্রশ্ন থাকবে, ফর্মুলা বেসড কিছু প্রশ্ন থাকবে, দেন ম্যাথমেটিক্যাল অ্যান্সার বের করতে হবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে আমাদের, ঠিক আছে? তো এই যে এখন আমরা প্রথম প্রশ্নটা যেটা আমরা দেখে আসলাম, এটা কোন ধরনের প্রশ্ন? সেটা কি থিওরি বেসড প্রশ্ন ছিল। এই এই যে প্রশ্নটা আমরা দেখতেছি, যেটা জাহাঙ্গীরনগর 22-23 সেশনে আসছিল, এই প্রশ্নটা কি বলছে? সরলচন্দ্রিত স্পন্দনে কোন কণার সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ কি? দ্যাটস মিন এটা একটা ডিরেক্ট ফর্মুলা থেকে তোমাদের কোশ্চেনটা করছে। সো কোনো একটা ফর্মুলা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দ্যাটস মিন এটা ফর্মুলা বেসড একটা কোশ্চেন, ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আসে। এখন ম্যাথমেটিক্যাল কোশ্চেন তোমাদের কিছু থাকবে, যে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। তো ফিজিক্সটাকে যদি তোমরা ভালো করে পড়ো একটু, এবং কোন টপিক গুলো পড়তে হবে, কোন টপিক গুলো ভালো মতো দেখতে হবে, সেটা যদি তোমরা এনশিওর করতে পারো, তাহলে কি ম্যাথমেটিক্যাল এর উপর তোমাদের যতটুকু না ফোকাস দিতে হবে, তোমাদের কি এই যে 2 ধরনের যে থিওরি আছে, এই থিওরি গুলাতে আরেকটু বেশি ফোকাস দিতে হবে। কারণ ভালো করতে চাইলে এই থিওরি গুলাও জাহাঙ্গীরনগরে অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভালো মার্কস পাইতে চাইলে, ভালো মতো চান্স পাইতে চাইলে এই জিনিসগুলো তোমাদের কি গুরুত্ব সহকারে দেখতে হবে। তো চলো 2 নম্বর প্রশ্নের দিকে আমরা যাই। তো সরলচন্দ্রিত স্পন্দনে কোন কণা সর্বোচ্চ বেগ? দেখে নেই আমরা কে কে কমেন্ট করেছে। শিলা নীলা বলেছে 2 এর সি, সমীর রায় সি, মোহাম্মদ সুমন বলছে সি।
ওকে, তো সি নাম্বারে দেওয়া আছে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। অবশ্যই এটা ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, কারণ ভি এর ফর্মুলা এটা ওমেগা এ। আর যদি সর্বোচ্চ বেগ না হইতো, যে কোনো মুহূর্তের বেগ হইতো, সেক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হইতো ওমেগা এক্স। ভি ইজ ইকুয়াল টু ওমেগা এক্স। অথবা ভি এর আরেকটা ফর্মুলা কি, ভি এর আরেকটা ফর্মুলা আমাদের কি হইতে পারে? সো এই যে জিনিসগুলো আছে, তো আমরা এই যে যেহেতু বেগের একটা ফর্মুলা চলে আসছে, তাহলে জাহাঙ্গীরনগরের কোশ্চেনের জন্য আমরা প্রিপেয়ার হওয়ার জন্য কি করব, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তাহলে কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে হবে? এই যে প্রশ্নটা আসছে, তাহলে এটা কোন টপিক থেকে আসছে? যে একটা ফর্মুলার ম্যাথ আসছে, যে কোশ্চেন আসছে যে হচ্ছে কি সরল সন্ধিত স্পন্দনে সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগের জন্য যে ফর্মুলাটা আসছে, এখন বেগেরও তো একটা ফর্মুলা আছে, এটার আবার বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, যে কি যেমন এক্স ইকুয়াল টু কি আমাদের এ সাইন ওমেগা টি। তাহলে ভি এর জন্য কি হইতো এ ওমেগা কস ওমেগা টি। ডিডিএক্স করতে হইতো আমাদের এক্স। সো আমাদের কি ভি এর কি এরকম আরো কিছু ফর্মুলা বের হয়ে যাচ্ছে না? তাহলে ভি এর যে ফর্মুলা গুলো আমাদের বের হচ্ছে, তাহলে এই ফর্মুলা গুলো কি আমাদের এখন মনে রাখতে হবে, কারণ ভি এর অলরেডি একটা কোশ্চেন আসছে। সো এই কোশ্চেনটাই যে আসবে এমন না, বাট এর আশেপাশে দিয়ে এই কোশ্চেন গুলো আসতে পারে। আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে এটা মনে রাখতে হবে। তো মোহাম্মদ সুমন, রাকসামণি, আহমেদ সেতু সবাই বলেছে যে কি হ্যাঁ সি হবে। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা সি হবে, 2 এর অ্যান্সারটা হবে সি। সো আমরা 2 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দেখলাম। আমরা এখন কি পরবর্তী প্রশ্নে তাহলে চলে যাই, যে 3 নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে? 3 নাম্বার প্রশ্ন বলা আছে যে, এটা কিন্তু জাহাঙ্গীরনগর 22-23 সেশনের একটা প্রশ্ন। বলা আছে সরল সন্ধিত স্পন্দনে কোন কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের। এটাও কি ডিরেক্ট ফর্মুলা বেসড একটা কোশ্চেন। ত্বরণ আর সরণের একটা ফর্মুলা আছে, যে কি সরল সন্ধিত স্পন্দন। তো সরল সন্ধিত স্পন্দনের জন্য আমরা কোনটাতে চলে যেতে পারি? আমরা এরকম একটা এক্সাম্পলে চলে যেতে পারি, সরল দোলকে চলে যেতে পারি। এটাও কি সরল সন্ধিত স্পন্দনের একটা এক্সাম্পল। তো এইখানে আমরা কি দেখছিলাম, এই যে সরল সন্ধিত স্পন্দন গতির জন্য একটাই শর্ত ছিল। সেই শর্তটা কি বলতো? ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই কন্ডিশনটার উপর বেস করেই একটা পর্যায়বৃত্ত গতি কি হইতো, সরল সন্ধিত স্পন্দন গতি হইতো। তাহলে একটা পর্যায়বৃত্তকে সরল সন্ধিত স্পন্দন গতি হওয়ার জন্য এই শর্তটা মেনটেন করা লাগতো। আমরা এটা সবাই জানি। যদি এটাই হয়, তাহলে সরল সন্ধিত স্পন্দনে ত্বরণ এর সাম্যাবস্থা থেকে সরণের, অর্থাৎ কি ত্বরণ সরণের তাহলে সম্পর্কটা কি সমানুপাতিক। আর বিপরীতমুখী, তাহলে এখানে কি আছে দেখি আমরা। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে কি হবে? 3 নাম্বার। শিলানীলা জানিয়েছে এ, ঈশা জানিয়েছে এ, রাকসামণি জানিয়েছে এ। হ্যাঁ, অবশ্যই কি তাহলে সমানুপাতিক হবে, কারণ কি আমাদের ফর্মুলাতে আছে কি ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এখন আমাদের তো সমানুপাতিকের কোশ্চেনটা আসছে, তাহলে কি বিপরীতমুখীটাও আসতে পারে। এখন বিপরীতমুখীর জন্য এখানে যে আমরা যে মাইনাসটা ইউজ করছি, তাহলে মাইনাসটা কিভাবে কাজ করতেছে? আমাদের যখন একটা বস্তু এদিকে যাচ্ছে, তখন কি সরণটা হচ্ছে কি উপরের দিকে, কিন্তু বস্তুটাকে কি নিচের দিকে আকর্ষণ করতেছে। অর্থাৎ কি সে বল প্রযুক্ত হচ্ছে, তার উপর বল প্রযুক্ত হচ্ছে নিচের দিকে। যেহেতু বল প্রযুক্ত, মানে সে বল ফিল করতেছে নিচের দিকে, তাকে নিচের দিকে টানা হচ্ছে। একটা পর্যায়ে দিয়ে সে থেমে যাবে, আবার সে যে বলটা পাইছিল ওই জন্য যে সে আবার ব্যাক করবে। তাহলে তার বলটা, অর্থাৎ তার ওজন বা বল সে নিচের দিকে পাচ্ছে, যেই বলটার জন্য সে আবার ব্যাক করবে। তাহলে সে যাচ্ছে এদিকে, সরণ হচ্ছে এদিকে, বলটা হচ্ছে কি নিচের দিকে, এর জন্য কি আবার সে ব্যাক করবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি সরণ আর ত্বরণ বিপরীতমুখী। এজন্যই আমাদের এই ফর্মুলাটা আসছে সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। সরণ যত বাড়ে ত্বরণ তত বাড়ে, এক পর্যায়ে যে থেমে যায়। ঠিক আছে, তাহলে আরো যারা যারা কমেন্ট করেছো, মোহাম্মদ সুমন, সমীর রয়, হ্যাঁ 3 এর এ হবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ তোমাদেরকে। তো চলো আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নে চলে যাই। পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্য দিয়ে, আচ্ছা আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে প্রথম প্রশ্নটা ছিল এটা কবে আসছিল? 24-25 সেশনে আসছিল, পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর গতি। আবার আমরা 4 নাম্বার প্রশ্নেই কিন্তু সেম জিনিসটা আবার দেখতে পাচ্ছি, যে কি বলছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর গতি। এটা আসছিল কবে? 21-22। তাহলে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেনের কি রিপিটেশন বা টপিকের রিপিটেশন কি আসতেইছে, আমরা কি এই জিনিসটা দেখতেছি।
শিলা নীলা বলছে সমানুপাতিক, হ্যাঁ আগের কোশ্চেনের জন্য ঠিক আছে তোমারটা। তো আমরা এখন 4 নম্বর কোশ্চেনে আছি। তো 4 নম্বর কোশ্চেনের জন্য অলরেডি শিলা নীলা জানাইছে 4-এর ডি, ধন্যবাদ। তো আমরা দেখতেছি কি পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্য দিয়ে বস্তুর গতি, এটা কি জাহাঙ্গীরনগর 21/22 সেশনে আসছে। আর সেম কোশ্চেনটা আমরা কি বহুপদী সমাপ্তি সূচকের জন্য দেখছিলাম, এটা কি 24-25 যে সেশনটা ছিল, অর্থাৎ কি লাস্ট যে সেশনটা ছিল সেখানেও আসছে। তাহলে কি এই টপিকেরই কোশ্চেনের রিপিটেশন হয়েছে না? তাহলে কোশ্চেনের যদি রিপিটেশন হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের জাহাঙ্গীরনগরে এই কোশ্চেন গুলার টপিক গুলাকে খুব গুরুত্ব দিতে হবে। এই কোশ্চেন গুলাই বারবার আসতেছে, তো আমাদের জাহাঙ্গীরনগর যদি হয় মেইন টার্গেট, তাহলে কি আমাদের এরকম কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। সব বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আমি পড়ি তাহলে জাহাঙ্গীরনগরের জন্য হবে না, কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নটা সব বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের থেকে একদমই আলাদা। এখানে একদমই কনসেপ্ট বেসড কিছু কোশ্চেন হয়, কিছু টপিক বেসড কোশ্চেন হয়, একদম ফিক্সড টপিক বেসড কোশ্চেন হয়। ওই টপিক গুলোর বাইরে থেকে কোনো কোশ্চেন হয় না জাহাঙ্গীরনগরে। আর যেই টপিক গুলো থেকে একবার কোশ্চেন আসে ওই টপিক গুলো থেকেই বারবার কোশ্চেন আসতে থাকে। তো জাহাঙ্গীরনগরের কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা অলরেডি করে এসেছি যে স্পন্দন গতি, সরলরৈখিক এবং পর্যায়বৃত্ত এই 3 ধরনেরই গতি হয়ে থাকে। ওকে, আমরা 1 মিনিট ব্রেক নিচ্ছি। শিলা নীলা জানিয়েছিল 4-এর ডি, মোহাম্মদ সুমন 4-এর ডি, রাকসামণি 4-এর ডি, সমীর ভাই, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছো। 4-এর ডি হবে আমাদের অ্যান্সার। তো চলো আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্নে কি বলছে যে সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে? একটা স্প্রিং, একটা সাধারণ একটা স্প্রিং, এই স্প্রিংটাকে আমরা ঠেলা দিয়ে সংকুচিত করছি। বল প্রয়োগ করছি, হ্যাঁ স্প্রিংটাকে বল প্রয়োগ করে সংকুচিত করছি। এখন স্প্রিংটাকে ঠেলে দিলেই সে মানে যদি ছেড়ে দেই স্প্রিংটাকে, তাহলে সে কি কাজ করতে পারবে? সে কোন একটা কাজ করতে পারবে বা কোন একটা শক্তিতে সে এই তার যে সঞ্চিত শক্তি সেটাকে সে ট্রান্সফর্ম করতে পারবে, সেটা কি গতি শক্তিতে ট্রান্সফর্ম করতে পারবে। কিন্তু মানে যখন সে স্থির আছে, এই স্থির অবস্থায় যে শক্তিটা থাকে সেটাকে আমরা বলি স্থিতি শক্তি বা বিভব শক্তি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? 5-এর ক্ষেত্রে 5-এর অ্যান্সারটা হবে কি স্থিতি শক্তি। ও অলরেডি অনেকে অ্যান্সার করে দিয়েছে, যে শিলা নীলা, মোহাম্মদ সুমন, সমীর রয়, রাকসামণি, ঈশা সবাই সি বলেছো, ধন্যবাদ সবাইকে। যে সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর কোন শক্তিটা সঞ্চিত থাকে? তাহলে আমাদের স্থিতি শক্তি। কারণ যখন কোনো বস্তু নড়াচড়া করে না, যখন কোনো বস্তু স্থির থাকে, তাহলে স্থির অবস্থায় কোনো বস্তুর শক্তিটাই হচ্ছে স্থিতি শক্তি, এবং গতিশীল হলে সেটাকে আমরা বলি হচ্ছে কি গতিশক্তি, অর্থাৎ কি যান্ত্রিক শক্তির। এই দুই রূপে আমরা শক্তিটাকে মোটামুটি ডিফাইন করতে পারি। 6 নম্বর, তাহলে কোনটি জটিল গতির আমাদের উদাহরণ? হ্যাঁ, তাহলে জটিল গতিটা আসলে কি? জটিল গতি হচ্ছে কি একাধিক গতি যদি একই সাথে কাজ করে, কোন বস্তুর মধ্যে একাধিক গতি যদি একই সাথে থাকে। যেমন আমরা যদি দেখি পৃথিবীর গতিটা আসলে কি রকম, পৃথিবী কিভাবে আগাচ্ছে সামনের দিকে। পৃথিবীর গতিটাকে যদি আমরা দেখি যে পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করছে, আমরা যদি পৃথিবীর একটা কক্ষপথ ধরি যে এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবী এদিকে পরিভ্রমণ করতেছে, তার একটা গতি আছে। তো এটা কি আমাদের বৃত্তীয় গতি। আবার কিসে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে একটা বিন্দুকে, পর্যায়বৃত্ত গতি। এরপরে পৃথিবী নিজ অক্ষের উপর পরিভ্রমণ করতেছে, এটাও কি একটা বৃত্তাকার গতি। সে এটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, 24 ঘন্টা একসাথে একবার হচ্ছে সে কি আমাদের কি এই ঘূর্ণনটা সম্পন্ন করতেছে। আবার কি করতেছে পৃথিবী, সে যখন চলতেছে তার উপরের সকল বস্তু কণাকে একসাথে নিয়ে চলতেছে, তাহলে কি এটাকে একটা চলন গতি।
তাহলে কি পৃথিবী একই সাথে অনেকগুলো গতি পারফর্ম করতেছে, একই সাথে অনেকগুলো গতি পারফর্ম করার কারণে এটা একটা জটিল গতি হইতে পারে। ঘড়ির কাঁটার গতি কি করতেছে, শুধুমাত্র আমাদের যদি যদি দেখি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে ঘড়ির কাঁটার গতি, সেক্ষেত্রে ঘড়ির কাঁটার গতিটা আমাদের কি পর্যাবৃত্ত গতি হিসেবে আমরা কাউন্ট করতে পারি বা বৃত্তীয় গতি হিসেবে কাউন্ট করতে পারি। সরল দোলকের গতি সেটা কি আমাদের স্পন্দন গতি বা পর্যাবৃত্ত গতি। বৈদ্যুতিক পাখার পাখার গতি সেটা কি বৃত্তীয় গতি বা পর্যাবৃত্ত গতি। কিন্তু পৃথিবীর গতি কি আরো অনেকগুলো গতি ক্যারি করতেছে, যে কারণে আমরা পৃথিবীর গতিটাকে কি বলতে পারি, এই জায়গাতে অন্যান্য গতিদের থেকে আলাদা করে তুলে নিয়ে আমরা পৃথিবীর গতিটাকে জটিল গতি বলতে পারি। তাহলে ছয়ের এ শিলানীলা বলেছে, ছয়ের এ রাকসামণি, মোহাম্মদ সুমন, সমীর রয়, সুমাইয়া খান সবাই জানিয়েছে যে ছয়ের এ। তাহলে আমরা কি দেখতে পারতেছি এই প্রশ্নটার উত্তর ছয়ের এ। তাহলে জাহাঙ্গীরনগর এইরকম খুবই ইজি ইজি কোশ্চেন আমাদের সামনে দিয়ে দেয় যে কোনটা হবে আমাদের অ্যান্সার। তো 7 নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে আমরা কি একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনে চলে আসলাম, যে এই ম্যাথমেটিক্যাল কোশ্চেনটার আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে। আমরা যদি দেখি যে এত কে, অর্থাৎ কে অবশ্যই এটা যে এত কে এর মান এখানে দেওয়া আছে 50, এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে সমান 3 ভাগে কাটা হলো, প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। কবে আসছে? 24-25 সেশনে আসছে। 24-25 সেশনে আসছে মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের আগের বছরই এই কোশ্চেনটা আসছে। সো এই টাইপের কোশ্চেন তোমরা পাইতে পারো, যে এই ধরনের চিন্তা ভাবনা জাহাঙ্গীরনগরের টিচাররা করতেছে কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে। তো আসো আমরা এটার ইজি একটা ওয়ে চিন্তা করি। তাহলে এই স্প্রিংটার কে হইতেছে 50, স্প্রিং ধ্রুবক হইতেছে 50। এই স্প্রিংটাকে সমান যদি 3 ভাগে আমি ভাগ করি, তাহলে এই প্রত্যেকটার যে কে হবে, K1, K2, K3, কয় ভাগ করছি? 3 ভাগ করছি। তাহলে 50-এর সাথে আমার কত গুণ করতে হবে? 3। সবার জন্য সেম। যত ভাগ করব কে এর মান তত গুণ হয়ে যাবে। প্রত্যেকটা ছোট ছোট খণ্ডের জন্য আমি এখানে যত ভাগ করব স্প্রিংটাকে, এই ছোট স্প্রিং গুলোর স্প্রিং ধ্রুবক হয়ে যাবে কি তত গুণ। তাহলে আমি 50 ছিল এর কে এর মান, পুরো স্প্রিং এর মান ছিল 50। এখন এই স্প্রিংটাকে সমান 3 ভাগে কাটছি, প্রত্যেকটা খণ্ডের মান তাহলে কত হবে? 50 গুণন 3 অর্থাৎ কি 150। অর্থাৎ 7 নম্বরের অ্যান্সার কত আমাদের? 7-এর অ্যান্সার হচ্ছে সি। এবার সমীর রয় সবার আগে উত্তর দিছে যে 7-এর বি, না দুঃখিত, 7-এর সি হবে। মোহাম্মদ রাব্বি, শিলানীলা, রাকসামণি সব জানিয়েছে 7-এর সি হবে। ওকে ঠিক আছে। মোহাম্মদ সুমন 7-এর ডি, না 7-এর ডি হবে না ভাইয়া, 7-এর সি হবে। তো 7 নম্বর প্রশ্নে আমাদের টপিক ছিল এটা। তাহলে কত ভাগ করা হচ্ছে? যদি n ভাগ করা হয়, তাহলে ছোট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে হবে, বড় K1 হবে n কে। বড় স্প্রিং এর কেটাকে যদি আমি কে ধরি এবং n ভাগ যদি করা হয়, তাহলে ছোট স্প্রিং ধ্রুবক যদি K1 হয়, তাহলে তার স্প্রিং ধ্রুবক হবে n কে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো যে n কে হয়ে যাবে আমাদের। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তাহলে আমরা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল প্রশ্নটার উত্তর একটু দেখি যে একটি সরল সন্ধিত কণার গতির সমীকরণ দিয়ে রাখছে। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু 24-25 সেশনের, এবং কি এটা একটা ফর্মুলা বেসড কোশ্চেন। ফর্মুলা বেসড কেন? এটা আমাদের কি হচ্ছে কি এক্স এর যে ফর্মুলাটা ছিল, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এর যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলা থেকে হচ্ছে কি এখানে একটা ফর্মুলার ম্যাথ দিছে, যেখানে কি আমাদের কম্পেয়ার করতে হবে যে কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্কটা আসলে কোথায় আছে? কম্পাঙ্কটা কিন্তু এই জায়গায় লুকায় আছে। ঠিক আছে, কারণ কি কম্পাঙ্ক এই জায়গায় লুকায় আছে কেন? আমরা ওমেগার ভ্যালুটাকে যদি চিন্তা করি, ওমেগা ইজ ইকুয়ালস টু কি টোয়াইস পাই বাই টি। সো 1/t ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ। আমরা এফ এর ভ্যালু কি জানি? এফ ইজ ইকুয়ালস টু 1/t। তাহলে 1/t কে যদি আমরা এফ পাশে রাখি, তাহলে
আমাদের জিনিসটা কি দাঁড়ায়, 1 পাই টি ইজ ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এখানে ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে এখানে 8 পাই, কারণ এখানে টি এর সাথে যা আছে সেটাই হচ্ছে ওমেগা, তাহলে 8 পাই। তাহলে 8 পাই ডিভাইডেড বাই 2 পাই কাটলে কত হয়, 4। তাহলে এই জিনিসটা আমাদেরকে ইজি ভাবে চিন্তা করতে হবে, যে আমরা জাস্ট এখান থেকে ভ্যালুটা চিন্তা করব, যেটা কি ওমেগা। তাহলে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়ালস টু এফ। তাহলে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু যদি এফ হয়, তাহলে 8 নম্বরের অ্যান্সার কত হয়, 8 নম্বরের অ্যান্সার হয় সি। সমীর রয় সবার আগে জানিয়েছে যে 8 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। তাহলে এই ধরনের কি আমরা হচ্ছে কি ফর্মুলা বেসড ম্যাথ গুলো কি জাহাঙ্গীরনগরে পাইতে পারি, যে আমাদের অনেক বেশি ম্যাথ করা লাগবে এই বিষয়টা তা না, অনেক কঠিন কঠিন অনেক হচ্ছে কি ডিপের ম্যাথ করতে হবে বা ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ করতে হবে, ইঞ্জিনিয়ারিং ম্যাথ করে একদম কুপায় ফেলাবো, একদম কঠিন কঠিন ম্যাথ করে যা যা করে দিব ভাই, সহজ সহজ ম্যাথ দিবে পারবাই না। তাহলে কি আমাদের কি অত কঠিন জিনিস প্র্যাকটিস করার দরকার নেই, আউল ফাউল জিনিস প্র্যাকটিস করার দরকার নেই, আমরা কি টপিকের ভিতর থেকে কোশ্চেন দেখবো, যে কোন টপিক থেকে আসতেছে, কি ধরনের ম্যাথ আসতেছে, কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে, এই জিনিসগুলোর প্রতি একটু বেশি ফোকাস দিব। তাহলেই আমরা জাহাঙ্গীরনগর খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। জাহাঙ্গীরনগরে ক্র্যাক করা আহামরি কিছু না, বাট আমরা অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলা মিস করে যাই। এই জন্য আমরা অনেক টাফ টাফ প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করি, যে হ্যাঁ কুপাই দিব, একদম একদম দেখাই দিব, একদম সবকিছু ঝাঁঝরা করে দিব, এই জন্যই কি আমাদের সমস্যা হয়। তো 8 নম্বরের সবাই অ্যান্সার করেছে সি, হ্যাঁ 8-এর সি আমাদের অ্যান্সার হবে। তো চলো আমরা হচ্ছে কি 9 নম্বর প্রশ্নের দিকে যাই। 9 নম্বর প্রশ্নটা আমি অলরেডি বোর্ডে দিয়েছি, যারা অ্যান্সার করতে পারবা দ্রুত অ্যান্সার করে ফেলো, আমি হচ্ছে কি প্রশ্নটার ব্যাখ্যা তোমাদেরকে বলতেছি। তো এটাও কি 24-25 সেকেন্ডের একটা কোশ্চেন, 13 নম্বর সেটের। 8-এর সি অলরেডি একজন বলেছে রাকসামণি, ওকে তোমার অ্যান্সারটা আমি রাখলাম। তো আমরা দেখি যে এখানে কি কি বলা আছে, যে সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে 24 আর 40। তাহলে এই জিনিসটাকে আমরা চিন্তা করবো কিভাবে, সর্বোচ্চ ত্বরণের মধ্যে সর্বোচ্চ বেগের ফর্মুলাটা আছে, কারণ সর্বোচ্চ ত্বরণ ইজ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এ, আর সর্বোচ্চ বেগ ইজ ইকুয়ালস টু ওমেগা এ। তাহলে ওমেগা এ এটার মধ্যেও আছে, তাহলে কি ওমেগা ইনটু ওমেগা এ। তাহলে ত্বরণ কত, সর্বোচ্চ ত্বরণ হচ্ছে 40, আর ওমেগা ইজ ইকুয়ালস টু তাহলে কত 40 ডিভাইডেড বাই 24। তাহলে কি বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক, ওমেগাই তো হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, জাস্ট এটাই বের করতে হচ্ছে। তাহলে 40/24, তাহলে 8 দিয়ে কাটো, 5/3, 3 8 24, 5 8 40। তো আমাদের কি অ্যান্সারটা খুব ইজিলি চলে আসলো। তো আমাদেরকে ইজি জিনিসকে ইজি ভাবে চিন্তা করতে হবে। তাহলে 9 নম্বরের অ্যান্সার সমীর রয় বলছেন 9-এর সি। তো আমাদের কি 9-এর অ্যান্সারটা কি আমাদের সি আসতেছে। তাহলে আমরা কি এই জিনিসটা কি খুব ইজিলি চিন্তা করার চেষ্টা করব। শিলানীলাও জানাইছে সি, ঈশা জানাইছে সি, হ্যাঁ 9-এর আমাদের অ্যান্সারটা সি হবে। তাহলে এই যে 9-এর অ্যান্সারটা করার জন্য কি আমাদের কি তাহলে এই ফর্মুলার জাস্ট এই ফর্মুলাটা প্রয়োগ করতে হইলো। এছাড়া কি আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করা ছাড়া এখানে কি আহামরি কোনো ক্যালকুলেশন করছি, 40 কে কি 8 দ্বারা ভাগ করা যায় না, 24 কে কি 8 দ্বারা ভাগ করা যায় না, এখানে কিন্তু 5/3 তোমার ডিরেক্ট ভ্যালু চাই নাই। এখন 5/3 এরও যদি তোমার ডিরেক্ট ভ্যালু চাইতো তাহলে কত হতো, 1.67 হইতো। কারণ কি 5 আছে, 3 আর 2 এ 5, তাহলে 3 দিয়ে যদি কাটো 1 হয়, আর 2 যদি কাটলো 0.67, তাহলে 1.67 আসতো তোমার ভ্যালু, যদি তোমার কি দশমিকে মান চাইতো। তো দশমিকে মান চাই নাই ভাই, এখানে তোমার কাছে রেডিমেড মানটাই চাইতেছে, যে তুমি এখানে কাটাকাটি করে যে মানটা পাচ্ছ সেই মানটাই চাচ্ছে তোমার কাছে। সো অনেক বড় কোনো ঝামেলা এখানে নাই, জাস্ট কি সিম্পল ভ্যালু বসাবা, ফর্মুলা নিয়ে আসবা, কাজ করবা, হয়ে যাবে। খুবই সিম্পল এই জিনিসটা, ঠিক আছে। প্রাপ্তি পিউ বলছেন 9-এর সি, ধন্যবাদ। সবাই তোমরা অ্যান্সারটা দিতে পারছো। তো তোমাদের হচ্ছে 10 নম্বর প্রশ্নটা আমি অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছি। তো 10 নম্বর প্রশ্নটার যদি আমরা সলিউশন দেখি, যে 10 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, যে আমি জানতে চাচ্ছি যে আসলে এই প্রশ্নটা সলিউশন দেখার কোনো প্রয়োজন আছে বা কিনা। কারণ বলা আছে কি সাম্যাবস্থা থেকে একটি সরল দোলকের গতি সম্পন্ন বস্তু কি পরিমাণ সরণ হলে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে, অর্থাৎ এক্স এর মান কত হইলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে এই কোশ্চেনটার অ্যান্সার একটা মুখস্থ অ্যান্সার। তো এই কোশ্চেনটার অ্যান্সার কত, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি, প্লাস মাইনাস এ বাই √2। এক্স এর মান যখন প্লাস মাইনাস এ বাই √2 হয়,
অর্থাৎ বিস্তারের √2 ভাগ আমরা যখন যাইতে পারি তখনই কি হয়, গতিশক্তি এবং বিভব শক্তি আমাদের সমান হয়ে যায়। দ্যাটস মিন এই যে অ্যান্সারটা, এই যে কোশ্চেনটা 21-22 সেশনে আসছে, খুবই কি নতুন একটা জিনিস থেকে আসছে। আমরা এই জিনিসটা পড়তে গেলে মুখস্থ করে ফেলি, জানি এই কোশ্চেনটা বারবার আসে, এইচএসসি তে আমাদের এই জিনিসটা অনেকবার ছিল। তাহলে কি আমরা যে জিনিসগুলা জানি, যে জিনিসগুলা বুঝি, যে জিনিসগুলা থেকে আমরা অলরেডি অনেক প্র্যাকটিস করছি, ওই জিনিসগুলাই কিন্তু আমাদের সামনে জাহাঙ্গীরনগর তুলে দেয়, কিন্তু একটু কি অন্যভাবে তুলে দেয় বা হুট করে তুলে দেয়, যে জিনিসগুলা দেখে আমরা কি একটু ভরকে যাইতে পারি যে এত ইজি দিয়ে দিল, মনে হয় এর মধ্যে কিছু আছে। এই ভেজাল খুঁজতে যেই কি আমরা ইজি জিনিসগুলা ভুল করে আসি। তাহলে জাহাঙ্গীরনগর কোশ্চেন যে করে অনেক ইজি কোশ্চেন করার ট্রাই করে, কিন্তু আমরাই ওই জিনিসটাকে পেঁচায় ফেলি, কঠিন করে ফেলি। 11 নম্বর প্রশ্নের দিকে যাই। এই কোশ্চেনটাতে একটু হচ্ছে কি, একটু কষ্ট করতে হবে, একটু ম্যাথমেটিক্যাল জিনিস আমাদের কি দেখতে হবে। সর্বোচ্চ বেগ, আমাদের এই প্রশ্নটা কি দরকার হবে, আমাদের সর্বোচ্চ বেগের দরকার হবে। তাহলে সর্বোচ্চ বেগের ফর্মুলা কি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ। আমরা আগে থেকেই জানি ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ, কিন্তু এখানে ওমেগার ভ্যালু দেওয়া নাই। তাহলে ওমেগার যদি ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, টুয়াইস পাই এ বাই টি, দ্যাটস ইট। তাহলে এ আর টি এর মান লাগবে আমার, এখানে কি বিস্তারের মান আর পর্যায়কালের মান দেওয়া আছে, তাহলে টুয়াইস পাই এ বাই টি। তো আসো চলো, 2 × 3.1416 গুণন এর মান দেওয়া আছে হচ্ছে 0.3, নিচে দেওয়া আছে 12 সেকেন্ড। তাহলে আমরা এটাকে কিভাবে ডিল করার চিন্তা ভাবনা করতে পারি। ওকে, 0.3 এখানে যদি 0.1 বানাই, 3 দ্বারা যদি কাটি 3 এ 4 12, 2 দ্বারা যদি কাটি 2 2 4, আর এখন এই 2 দ্বারা যদি এরে আমি কাটি তাহলে 3 আছে, তাহলে কত হয়, 1.5 সামথিং হওয়ার কথা ছিল, 14 আছে, তাহলে কত, এখানে 0.14 আছে, তাহলে কত হইতে পারে 0.07, তাহলে কি 1.57 এরকম কিছু একটা ভ্যালু আসতে পারে, যেটা 0.1 দ্বারা গুণ দিলে আমাদের কত আসবে, 0.156 বা 7 এরকম একটা ভ্যালু আসতে পারে। দেখো তো এই ভ্যালুটা আছে কিনা এখানে। আমরা কিন্তু এ নাম্বার অপশনই এই ভ্যালুটা পেয়ে যাই। সো এই যে কাটাকাটিটা ছিল বা এই যে ক্যালকুলেশনটা ছিল, এই ক্যালকুলেশনটা কি খুবই টাফ ছিল? এই ক্যালকুলেশনটা কিন্তু খুব টাফ ছিল না, বাট আমাদের কি খুবই ছোট সময়ে খুবই ইজি ভাবে এই ক্যালকুলেশনটা চিন্তা করতে পারতে হবে, যে হ্যাঁ এতটুকু হবে, এই জিনিসটা মাথায় নিয়ে জাস্ট ক্যালকুলেট করতে হবে, যে এখানে এই পোর্শনটুকুই জাস্ট একটু কি কঠিন ছিল, এই জিনিসটাকেই আমাদের একটু বুঝতে হবে। না হলে এই ভ্যালুটা যদি আমি বের করতে না পারি তাহলে এই কোশ্চেনটাতে আমি আসতে পারবো না। তো এই কোশ্চেন গুলা কখন দেয়, এই কোশ্চেন গুলা কেন দেয়, জাহাঙ্গীরনগরে এই কোশ্চেন গুলা দেয় হচ্ছে যে তোমার হচ্ছে কি, যে সাবজেক্ট চুজ এর জন্য। সাবজেক্ট চুজ কিরকম, যে তুমি তো হইতেছে কি 80টা কোশ্চেনের মধ্যে ধরো 40টা কোশ্চেন মোটামুটি আনসার করতে পারবা। এখন চান্স পাওয়ার জন্য যে মার্কসটা লাগবে, তখন কি আসে, এই টাফ কোশ্চেন গুলা ফেস করতে হয়। যারা এই টাফ কোশ্চেন গুলা ফেস করতে পারে তখন তখন আমরা কি এই জিনিসগুলা কোপ আপ করতে পারি, এবং কি চান্স পাওয়ার এই মার্কটা আমাদের তৈরি হয়। তো 11 নম্বরে জানাইছে শিলানীলা, সবার আগে বলছে এ, সমীর রায় এ, শিলানীলা অ্যান্সারও দিয়ে দিছে, মোহাম্মদ সুমন এ বলছে, প্রাপ্তি পি এ বলছে, ঈশা এ, মোহাম্মদ রাব্দি, রাষ্ট্রমণি হ্যাঁ সবাই এ বলছো। এই কোশ্চেনের অ্যান্সারটা এ হবে। আমরা কি এই কোশ্চেনের অ্যান্সারটা এভাবে চিন্তা করার ট্রাই করব, তাহলে হয়তো ইজি হবে। ওকে আসো, সরল চলিত স্পন্দনরত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত? অর্থাৎ কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান, তাহলে সরণের সর্বোচ্চ অবস্থানটা কোথায়? এটাকে যদি বলি আমি সরণের সর্বনিম্ন অবস্থান 0, ঠিক আছে, আর এটাকে যদি সর্বোচ্চ অবস্থান যদি এ বলি, তাহলে এ থেকে শুরু হয়েছে এরকম একটা গ্রাফ। তাহলে এটা কোন গ্রাফ? কস গ্রাফ। তাহলে এর আদি দশা কত? এখানে সে অলরেডি কি 90 ডিগ্রি ক্রস করে আসছে, তাহলে কি সে 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে। সে যদি 90 ডিগ্রি থেকে শুরু হয় তাহলে তার আদি দশা কত? আদি দশা হচ্ছে কি a π/2। তাহলে আমাদের 12 নম্বরের অ্যান্সারটা কি হবে? আদি দশাটা হবে কত? a, 12 a হচ্ছে π/2। শিলানীলা সবার আগে জানাইছে, সমীর রয়, মোহাম্মদ সুমন, ঈশা অলরেডি জানাতে পেরেছে যে আমাদের অ্যান্সারটা হচ্ছে π/2। মোহাম্মদ রাবিও জানিয়েছে, শিলানীলা অ্যান্সারও বলে দিয়েছে π/2।
ধন্যবাদ তোমাদেরকে সঠিক অ্যান্সারটা জানার জন্য এবং জানানোর জন্য। তো এই ছিল আমাদের এই প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নটা। এটা 19-20 সেশনের একটা প্রশ্ন, কি খুব ইজি একটা কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে কি আমি যে তিনটা ক্যাটাগরি দেখাইছিলাম, একটা থিওরি, একটা কি ফর্মুলা বেসড, একটা ম্যাথমেটিক্যাল, আমরা কি ওই জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে পাচ্ছি। এর বাইরে কিন্তু আমরা খুব একটা যাওয়ার সুযোগ থাকতেছে না, যে হ্যাঁ অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, এরকম কিছু নাই। 19-20 সেশনের আরেকটি প্রশ্ন আমরা দেখি, যে 13 নম্বর যে প্রশ্নটা আমরা আজকে দেখতেছি, যে সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু কণার যে কোনো মুহূর্তের ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড, যে কোনো মুহূর্তের ত্বরণ 2 মিটার/সেকেন্ড, এবং এর সরণ হচ্ছে 0.02 মিটার হলে এর কৌণিক কম্পাঙ্ক কত? এখন কি বলছে? যে কোনো মুহূর্তের ত্বরণ। তাহলে যে কোনো মুহূর্তের ত্বরণের ফর্মুলা কি? যে কোনো মুহূর্তের ত্বরণের ফর্মুলা হচ্ছে a = ω²x। তাহলে এখানে বলছে কি কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে ওমেগার মান জানতে চাইছে। সো ওমেগা কি দাঁড়াবে? a/x এর কি রুট। তাহলে এর মান এখানে কত? এর মান হইতেছে কত? সরণ হচ্ছে 0.02 এবং ত্বরণ হচ্ছে 2 এর রুট। তাহলে কত হবে? দ্রুত 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 আমাকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। অ্যান্সারটা কত হবে? 13 বি। অনেকে জানিয়েছে 13 বি। শিলানীলা বলেছে 13 বি, সমীর রয় বলছে 13 বি, শাহরিয়া হোসেন সাইদি বলেছে 13 বি। ধন্যবাদ সবাইকে অ্যান্সার জানানোর জন্য। তো চলো আমরা এটাকে সলভ করি। তাহলে এই ধরনের কোনো কিছু আসলে হয়তোবা আমরা এই জিনিসটাকে খুব ইজিলি সলভ করতে পারতেছি বা জানা আছে, বাট এই ধরনের কিছু আসলে আমরা আসলে কিভাবে সলভ করব? দেখো, আমরা কি ঠিক লিখছি? না, আমরা একটু উল্টা লিখছি। তো এখানে আমাদের কি সরণটা কত? যে 0.02, আর এখানে কত? 2। তাহলে আমরা যদি এখানে 0.2 ঘর পরে নিয়ে যাই, তাহলে এখানে দুটো শূন্য দিতে হবে, আর 2 দ্বারা যদি কাটি সেক্ষেত্রে কত হবে? 100। √100 মানে হচ্ছে 100। তাহলে কি আমরা এভাবে চিন্তা করব। মোহাম্মদ শাহরিয়া হোসেন সাইদি বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার হোসেন ভাইয়া। তো আমি আবারও তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা যারা আমার সাথে কানেক্ট হয়েছো, তোমরা হচ্ছে কি আজকের ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। তোমাদের যে গ্রুপ আছে, তোমাদের সেই গ্রুপ গুলাতে, কলেজের যে গ্রুপ গুলো আছে, তোমাদের যে ফ্রেন্ডরা প্রিপারেশন নিচ্ছে, তাদের হচ্ছে গ্রুপ গুলাতে শেয়ার করে দাও, এবং নিজেদের টাইমলাইন থেকেও আজকে আমাদের ক্লাসটা তোমরা শেয়ার করে দিতে পারো। তো আমরা ক্লাসের আজকের এই মাঝপথে নেক্সট প্রশ্নের দিকে চলে যাই, যে আমাদের বলছে তো আমাদের হচ্ছে 14 নম্বর প্রশ্ন এখন দেখার কথা। তো একটি কণা একটি বৃত্তাকার পথে প্রতি মিনিটে 300 বার আবর্তন করে। প্রত্যেক মিনিটে কতবার? 300 বার। প্রত্যেক মিনিটে যদি 300 বার হয়, তাহলে পর্যায়কাল কত হয়? তাহলে আমার টাইম বের করতে হবে। তাহলে 60 সেকেন্ডে 300 বার, জাস্ট কাটবো 1/5। 1/5 মিনস 0.2। সো আমাদের কি এই ক্যালকুলেশন গুলাতে কি টাইম নিলে চলবে? এই ক্যালকুলেশন গুলাতে আমাদের কি একদমই টাইম নেওয়া যাবে না। যে ভ্যালু কত হবে? প্রত্যেক মিনিটে 300 বার, তাহলে মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। 60 সেকেন্ডে সে 300 বার করতেছে, তাহলে 60/300। 60/300 হলে একটা শূন্য শূন্য কাটা, 6/30, তাহলে 5×6=30। 1/5, 1/5 এর ভ্যালু হচ্ছে 0.2। সো আমাদের কি এই ধরনের কোশ্চেনে একদমই টাইম নেওয়া যাবে না। আমরা কি খুবই ফাস্ট এই ক্যালকুলেশন গুলা করে ফেলতে হবে। শাহরিয়ার হোসেন সাইদি 14 নম্বরের অলরেডি আনসার দিয়ে দিয়েছে, যে 14 নম্বরের বি সে বলেছিল। না, 14 নম্বরের বি হবে না ভাইয়া, 14 নম্বরের এ হবে। 0.2 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। মোহাম্মদ সুমন জানিয়েছে 0.2 সেকেন্ড। হ্যাঁ, 0.2 সেকেন্ড হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই কোশ্চেনটা যদিও একটু আগে আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যে এরকম কোশ্চেন, বাট আমরা রিসেন্টলি দেখছি আমাদের শুরুর দিকে যারা ছিল তারাও দেখছে যে কি আমাদের কিছু কোশ্চেন ছিল এমন যে আগে আসছে ডিরেক্টলি ওই কোশ্চেনটাই আবার কি 24-25 সেশনেও চলে আসছে। তো তোমরা এরকম কিছু কোশ্চেন হয়তোবা পেয়ে যাবা, যে ডিরেক্টলি একদম ডিরেক্ট কোশ্চেন তুলে দেবে হয়তোবা প্রিভিয়াস 5-6 বছর আগের, 6-7 বছর আগের। তো এরকম এই জন্য তো কি তোমাদের 10-15 বছরের কোশ্চেন ভাই পড়ে ফেলতে হবে। 10-15 বছরের যদি কোশ্চেন পড়ে ফেলতে পারো, তাহলে কত কোশ্চেন ধরলাম হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে একটা সেশনে হচ্ছে মনে করো যে 10-15টা তুমি সেট পাও। এটাই হচ্ছে কি এটা আগের। তো হচ্ছে মনে করো 10-15টা যদি তুমি সেট পাও, ধরো তুমি হচ্ছে 10টা তুমি সেট পাচ্ছ,
তাহলে 10টা যদি সেট পাও, একটা সেটে হচ্ছে 80টা করে কোশ্চেন, তাহলে 10 সেটে 800টা কোশ্চেন। আর যদি 10 বছরের কোশ্চেন পড়ো তাহলে 8000 কোশ্চেন। জাহাঙ্গীরনগরে যদি 8000 তুমি কোশ্চেন পড়ো তাহলে তুমি টপিকের কনসেপ্ট, মানে টপিক কনসেপ্ট এই জিনিসগুলা বুঝবা না বা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবা না। এটা মানে চিন্তারও বাইরে। তুমি একটা চ্যাপ্টার যদি দেখো কোন কোশ্চেন গুলা আসছে, এই 8000 কোশ্চেনের মধ্যে কোন কোন কোশ্চেন গুলা আছে, তুমি ভাই বই কালেক্ট করো, বই কালেক্ট করে পড়ো, এই কোশ্চেন গুলা ভালো মতো দেখো, চান্স হয়ে যাবে। কারণ যারা অ্যাকচুয়ালি মানে টেকনিক্যালি পড়াশোনা করে তাদের হয়ে যায়, কিন্তু যারা সবকিছু পড়তে চায় যে আমার সব গিলে খাইতে হবে, সব বুঝতে হবে, দুনিয়ার সবকিছু আমার পারা লাগবে, হবে না ভাই। তোমাকে স্পেসিফিক হইতে হবে তুমি কি চাও, অ্যাকচুয়ালি যেটা চাও তোমাকে সেটার জন্য কাজ করতে হবে। এখন তুমি হইতে চাচ্ছ হচ্ছে ডাক্তার, কিন্তু তুমি সারাদিন ক্রিকেট খেলতেছো, তুমি অনেক ভালো ক্রিকেট খেলো, তাহলে কি তুমি ডাক্তার হবা? তোমার তুমি হবা ক্রিকেটার। তো তোমার যেই দিকে তোমার ফোকাস, তোমাকে সেই কাজটা করতে হবে। তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে চাচ্ছ, জাহাঙ্গীরনগরে চান্স পাইতে চাচ্ছ, জাহাঙ্গীরনগরে অ্যাকচুয়ালি কি হয়, জাহাঙ্গীরনগরে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আসে বা কোন জিনিসটা তোমার জানতে হবে, এই জন্য জাহাঙ্গীরনগর কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে কোন টপিক গুলো আসতেছে। সো এই জন্য কি আমাদের সাথে থাকতে হবে, আমরা তোমাদের কি এই হেল্পটা করতেছি আজকে এইখানে, এবং কি সব সময় তোমাদের সাথে আমরা আছি এবং হেল্প করেই যাচ্ছি, ঠিক আছে? যে আমরা এই এরিয়া মার্কিং গুলো তোমাদেরকে করে দিতে পারবো, যে কোন ধরনের এরিয়া থেকে তোমরা কোশ্চেন গুলা করতে আসবা। মারুফা ইয়াসমিন বলছে আমি কিন্তু আছি ভাইয়া। ওকে ভাইয়া, আমিও আছি। তো 15 নম্বর কোশ্চেনে আমি হচ্ছে দেখি যে কি বলছে, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে। কম্পাঙ্ক বের করতে বলছে, ঠিক আছে? কবে আসছে? এমনিতে আসছে 24-25-এ, ঢাবি প্রযুক্তিতে আসছে 22-23-এ, আবার যে আসছে কত 21-22-এ, জগন্নাথে তো আসছিল অনেক আগে। তাহলে 21-22-এ আসা একটা কোশ্চেন, একটু অ্যানালাইসিস করে, 21-22-এ আসা একটা কোশ্চেন, আবার আসছে কত 24-25-এ, একই কোশ্চেন রিপিটেশন। একটু আগেই বললাম নেক্সট কোশ্চেনটাই এটা চলে আসছে। সো আমরা দেখি তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, অর্থাৎ যে কোনো দোলকই হোক মহাকাশে, এর পর্যায়কাল কত হয়? ও তো হচ্ছে কি যায়ই না, মনে করো যে কি এখান থেকে এখানে কি ওর শেষই হয় না, পর্যায়কালই তো হয় অসীম। তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু কত হবে তাহলে? 0। সামথিং ডিভাইডেড বাই 0 যদি ইনফিনিটি হয়, সামথিং ডিভাইডেড বাই 0 যদি হয় ইনফিনিটি, তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হবে আমাদের কম্পাঙ্ক? 15 নম্বর অ্যান্সারে হচ্ছে কত? 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত হচ্ছে আমাদের? বি। 15 নম্বর অ্যান্সার কত হচ্ছে? বি, 0 হার্স হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি 15 নম্বর কোশ্চেনের উত্তর। তাহলে চলো আমরা হচ্ছে 16 নম্বর প্রশ্নের দিকে চলে যাই, যে এরকম ইজি ইজি কনসেপচুয়াল কোশ্চেন গুলো আমাদের কি পারতে হবে। তো এই যে 16 নম্বর প্রশ্নটা, 16 নম্বর প্রশ্নে কি বলছে যে নির্দিষ্ট দৈর্ঘ্য এর একটি সরল দোলকের ববের ভর 5 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে? তাহলে তোমরা বলো যে ববের ভর আমি যদি কমাই বা বাড়াই, ববের ভরের সাথে পর্যায়কালের কোনো সম্পর্ক আছে কিনা? পর্যায়কালের ফর্মুলা কি? টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখানে কি কোথাও ববের ভর এম নিয়ে কোনো কথা আছে? এখানে কোথাও ববের ভর এম নিয়ে কোনো কথা নাই, যেহেতু টি এম এর উপর ডিপেন্ডেন্ট না। তাহলে আমি যদি ববের ভর 5 গুণ কেন 500 গুণ যদি করে দেই, আমার পর্যায়কালে কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ এটা 24-25-এরই একটা কোশ্চেন, তাহলে আমার কি পর্যায়কাল কি থাকবে? 16 নম্বর প্রশ্নে আমরা বলতেছি পর্যায়কাল কেমন থাকবে? পর্যায়কাল হচ্ছে কি আমাদের অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কি এই কোশ্চেনের অ্যান্সার। তো হচ্ছে আচ্ছা, শিলানীলা বলছে আমরা 2 বোন একসাথে অ্যাডমিশন দিব, আমাদের সিট কিভাবে বসবে স্যার? আচ্ছা, সিট একসাথে বসবে বা বসবে না, রোল একসাথে পড়বে বা পড়বে না, এটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিষয়। তো আগে যে জিনিসটা হয়তো একসাথে অ্যাপ্লাই করলে একসাথেই হইতো, কিন্তু এখন কারেন্টলি যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে কি র্যান্ডমাইজেশন। যে তোমরা দুইজন একই সাথে অ্যাপ্লাই করলা, পর পর অ্যাপ্লাই করলা, কিন্তু দেখলে একজনের পরীক্ষা আগে মানে অন্য একটা বিল্ডিং এ, আরেকজনের পরীক্ষা অন্য একটা বিল্ডিং এ, মানে পাশাপাশি রুম তো দূরের কথা, বিল্ডিং ও চেঞ্জ হয়ে যেতে পারে, আবার একসাথে আসতেও পারে ভাগ্যক্রমে। এটা হচ্ছে কি পুরোটাই র্যান্ডম সিস্টেমের উপর এখন ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তো যদি র্যান্ডমাইজ, যদি হচ্ছে পরীক্ষা কমিটি যদি র্যান্ডমাইজ সিস্টেমে যায়, তাহলে হচ্ছে কি এরকম মানে একসাথে করলেও হয়তোবা তোমরা একসাথে হয়তো পাবা না। আবার যদি র্যান্ডমাইজ সিস্টেমে যদি না যায়, সেক্ষেত্রে কি একসাথে অ্যাপ্লাই করলে হ্যাঁ একই বিল্ডিং এ বা একই রুমে পড়ার
চান্স আছে, বাট এই চান্সটা খুবই 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 কম, ঠিক আছে, যে হয়েই যাবে। কেউ বলতে পারবে না যে আসলে তোমারটা কোথায় হবে, ঠিক আছে। তো এই আশাটা অ্যাকচুয়ালি করা যাবে না। তো আমরা চলো হচ্ছে 17 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। তো 17 নম্বর প্রশ্নে কি বলছে যে কোন দোলক ঘড়িকে কোন খনির ভিতর নিয়ে গেলে কি ঘটবে। তোমরা দ্রুত এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 17 নম্বর। তাহলে কোন দোলক ঘড়িকে কোন খনির ভেতরে নিয়ে গেলে কি ঘটবে। তাহলে খনির ভেতরে নিয়ে গেলে কি হয়, জি এর মান কমে যায়। জি এর মান কমে যায়। জি এর সাথে টি এর সম্পর্ক কি বলতো। জি এর সাথে টি এর আমাদের একটা সম্পর্ক আছে, কারণ টি এর ফর্মুলাতে আছে কি টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। সো টি ইজ ইকুয়ালস টু, সরি, টি ইজ প্রপোর্শনাল টু 1/√/g। তাহলে টি এর সাথে যদি জি এর এরকম একটা সম্পর্ক থাকে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসলে কি হয়, জি কমে যাচ্ছে। খনির ভিতর নিয়ে গেলে জি কমে যাচ্ছে। জি যদি কমে যায় তাহলে কি টি হবে, বাড়বে। টি যদি বাড়ে তাহলে আসলে এখানে লাভ আর হারানোর কথা বলা হয়েছে। লাভ বা হারাবে কিভাবে, তাহলে আমরা লাভ আর হারানোর কনসেপ্টটাতে আসি। ধরো আহ তোমার পরীক্ষা, তুমি জানো যে তোমার পরীক্ষা 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে একটা ধরো যে হচ্ছে তোমার দোলক ঘড়ি 1 মিনিটে একবার হচ্ছে একটা কি টিক করে শব্দ করে। 1 মিনিটে একবার টিক করে সাউন্ড করে। এখন তাহলে কি সে 1 মিনিটে যাওয়া আসা করে, 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে আসে। এখন যদি তার টাইম যাওয়া আসার টাইম বেড়ে যায়, ধরো 1 মিনিট, 1 মিনিট ধরো 5 সেকেন্ডে সে যাচ্ছে, 1 মিনিট 5 সেকেন্ডে আসতেছে, দ্যাটস মিন কি তোমার এখানে কি গেল, যে তোমার 1 ঘন্টাতে তোমার 60টা টিক 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 এরকম সাউন্ড দেওয়ার কথা ছিল, কিন্তু সে কি এখন তুমি যখন 1 ঘন্টা ঘড়ি দেখবা তখন কি সে 60টা না, হয়তো বা 60টার কম দেবে, ধরো হচ্ছে 58টা বা 57টা টিক টিক দেবে। দ্যাটস কি 3টা সে কম দিল। তাহলে 3টা কোথায় গেল, হারায় গেল। তাহলে এটাকে আমরা কি বলি, সময় হারানো। তাহলে কি পর্যায়কাল যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে কি বলি, সময় হারানো। আর যদি পর্যায়কাল কমে যায় তখন সেটাকে আমরা বলি কি, সময় লাভ করা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু আমাদের পর্যায়কাল বেড়ে গেছে, তাহলে কি হবে, সময় হারাবে। তাহলে 17 নম্বরের অ্যান্সার অলরেডি অনেকে করেছে। 17 শারিয়ার হোসেন সাইদি। আহ সময় একই থাকবেন না, সময় তো একই থাকবে না। 17 নম্বরের কোশ্চেন হচ্ছে কি, সময় হারাবে। ঠিক আছে, তো আমাদের কি এই কোশ্চেনে এই ধরনের কি চিন্তা করতে হবে যে সময় হারাবেও না, সরি, সময় একই থাকবে না, সময় হারাবে। 17 নম্বরের অ্যান্সারটা হচ্ছে সময় হারাবে। আমরা অনেকেই 17 নম্বরের অ্যান্সার করেছি, কিন্তু সঠিক অ্যান্সারটা করতে পারিনি। সো আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা আমি বলে দিচ্ছি। 17 নম্বরের জন্য সময় হারাবে। 17 নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে সময় হারাবে। ঠিক আছে, তোমরা হচ্ছে ঠিক করে নিবে বিষয়টা। কবিতা ইসলাম সঠিক উত্তর দিয়েছে 17 এ, হ্যাঁ, সময় হারাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। 18 নম্বর প্রশ্ন বলেছে যে কি একটি সেকেন্ড দোলকের কথা। তাহলে কি এখানে সেকেন্ড দোলক নিয়ে আসছে। তাহলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর, দেখো জাহাঙ্গীরনগর এ ইউনিটে এটা 24-25 সেশন এবং 21-22 সেশনে একই কোশ্চেন আসছে, একই ধরনের কোশ্চেনের রিপিটেশন। তাহলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর সাথে আসলে এর সম্পর্কটা কি, কি সম্পর্ক হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর সাথে সেকেন্ড দোলকের হচ্ছে দৈর্ঘ্যের সম্পর্ক কি। তো আমরা কি জানি, টি ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এখন যদি আমরা জি আর এল যেহেতু দুজনের রুটের ভেতরে আছে, আমরা যদি সবগুলা জিনিসকে যদি সরাই দিই, তাহলে কে ইজ ইকুয়ালস টু রুট ওভার এল ডিভাইডেড বাই জি, তাহলে কি আমরা যদি কে স্কোয়ার করে দিই তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, এল ইজ প্রপোর্শনাল টু জি।
তাহলে আমাদের কি এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা কি মুখস্থ করে ফেলতে হবে যে এল এর সাথে জি এর সম্পর্কটা কি ধরনের হচ্ছে। তাহলে কি সমানুপাতিক সম্পর্ক, যেহেতু সমানুপাতিক সম্পর্ক অ্যান্সারটা কোথায় আছে আমাদের এই জায়গাতে আছে সমানুপাতিক, যে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, তাহলে আমাদের কত হবে ডি। হ্যাঁ, শাহরিয়ার হোসেন বলেছে আসসালামু আলাইকুম। আশরাফুল আকাশ কেমনে হবে একটু এক্সপ্লেইন করেন ভাইয়া। কোন প্রশ্নটার এক্সপ্লেইন চাচ্ছ ভাইয়া? আমি 17 নম্বর কোশ্চেনটা অলরেডি এক্সপ্লেইন করেছি, বলেছি 17 নম্বর কোশ্চেনটা। তুমি যদি পরে জয়েন হয়ে থাকো তাহলে আমি বলবো যে তুমি হচ্ছে ক্লাসের হচ্ছে যে সেফটা থাকবে, যে রেকর্ডিংটা থাকবে, সেটা তুমি একটু দেখে নিও, হ্যাঁ। আর শাহরিয়ার হোসেন সাইদি বলেছে যে ভাইয়া আমার ইজি প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়। ভাই এটার জন্য লাগবে হচ্ছে মানে প্র্যাকটিস লাগবে বেশি বেশি, আর কনসেপ্ট ভালো মতো লাগবে, যে তোমার বইটাকে ভালো মতো পড়তে হবে। যে হ্যাঁ তুমি সব পড়ছো, এখন কি ওইখান থেকে তো তোমার কোশ্চেন তো বইয়ের মধ্যে ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে তোমাকে কি করতে হবে, কোশ্চেন পড়তে হবে বেশি বেশি করে, যে প্রবলেম বেশি ফেস করতে হবে। যত প্রবলেম ফেস করবা তত কি হবে, যে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, যে আচ্ছা এটা ছিল এটা ছিল। আমরা অনেক কিছুই জানি কিন্তু যখন প্রবলেমে পড়ি তখন ওই জিনিসটাকে আরো ক্লিয়ার ভাবে জানি। ওই জন্য কি প্রবলেম ফেস করতে হবে বেশি বেশি। এই জন্য কি প্রবলেম ফেস করার জন্য বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং যত প্র্যাকটিস করবা তত জিনিসগুলা ক্লিয়ার হবে নিজের মধ্যে। তো 18 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ডি। আমরা 18 নম্বর প্রশ্নটা দেখে ফেলেছি, আমরা 19 নম্বর দিকে চলে যাই। পৃথিবীতে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হলে চাঁদের দৈর্ঘ্য কত হবে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 সেশনের একটা কোশ্চেন। তাহলে এই জায়গা থেকে যেহেতু জি এর আমরা একটু আগেই দেখলাম যে জি এর সাথে এর একটা সম্পর্ক আছে, জি এর সাথে এল এর সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে চাঁদে যদি জি এর মান 1/6 হয়, তাহলে চাঁদে গেলে আমাদের দৈর্ঘ্যের মান কত হয়ে যাবে? তাহলে 1/6 করে দিতে হবে। তাহলে 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে? বি দাঁড়াচ্ছে, যে চাঁদে আমাদের এর দৈর্ঘ্য কত হবে? পৃথিবীতে যদি দোলকের দৈর্ঘ্য 1 মিটার হয়, তাহলে পৃথিবীতে জি এর মান তো জি এবং দৈর্ঘ্যের মান এল। এখন চাঁদে যদি যাই সেক্ষেত্রে জি হয়ে যাবে 1/6। জি যদি 1/6 হয় তাহলে এল ও 1/6 হবে, কারণ কি এরা সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সো অ্যান্সারটা হবে আমাদের কি 19-এর বি। কবিতা ইসলাম ফিজিক্স সব থেকে হার্ড লাগে। সব থেকে রিয়েলিস্টিক একটা সাবজেক্ট যদি থাকে এই অ্যাডমিশন টেস্টে, তাহলে সেটা হচ্ছে ফিজিক্স, যেটাকে কি মনে করে অ্যান্সার দেওয়া যায়, যে হ্যাঁ এটা এরকম, এটা এভাবে হয়, এটা এভাবে হয়। তো আমি মনে করব যে একটু বেশি করে প্র্যাকটিস করো, ফিজিক্সটা অনেক ইজি হয়ে যাবে। আর আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা ফিজিক্সকে আরো ইজিলি বোঝানোর ট্রাই করব। তোমরা হচ্ছে কি আমাদের সাথে কানেক্টেড থাকো, আর হচ্ছে কি পেইড ব্যাচ গুলাতে তোমরা আসার চেষ্টা করো। আমরা খুবই দ্রুত হচ্ছে এটার জন্য একটা ব্যবস্থা নিব। সো আমরা 20 নম্বর প্রশ্নে চলে যাই, যে দোলক ঘড়ি দ্রুত চলে কোথায়? দ্রুত চলা মানে কি? দ্রুত চলা বুঝতে হবে। দ্রুত দ্রুত চলে মানে কি? টি এর মান কম না বেশি? টি এর মান যদি বেশি হয় তাহলে কি আস্তে আস্তে ঘড়ি চলে, আর টি এর মান যদি কম হয় তাহলে কি খুবই দ্রুত চলবে। তাহলে দোলক ঘড়ি দ্রুত চলে কোথায়? টি এর মান তাহলে কি আমাদের কম হইতে হবে। টি এর মান কম কোথায়? টি অর্থাৎ টি এর মান কম। টি এর মান কম কিসের উপর ডিপেন্ড করবে টি এর মান কম না বেশি? তাহলে আমরা টি এর ফর্মুলাটাতে যাই। টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। অর্থাৎ জি এর উপর কি এটা ফুললি ডিপেন্ড করতেছে। কারণ কি এখানে কি পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কথা বলা আছে, ভৌগোলিক অবস্থানের উপর কি জি ডিপেন্ডেন্ট। আর যেহেতু ভৌগোলিক অবস্থানের উপর আমাদের জি ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের কি করতে হবে, যে চিন্তা করতে হবে যে কোথায় হচ্ছে কি আমাদের জি এর মান বেশি। জি এর মান বেশি হওয়া মানে কি টি এর মান কম হওয়া, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে টি এর মান কোথায় বেশি? মেরু অঞ্চলে টি এর মান সব থেকে বেশি। তাহলে জি এর মান যদি মেরু অঞ্চলে বেশি হয়, তাহলে বেশি থাকলেই তো টি এর মানটা আমাদের কমে যাবে। টি এর মান কোথায় কমে যাচ্ছে? মেরু অঞ্চলে কমে যাচ্ছে। তাহলে 20 নম্বরের অ্যান্সার কত হচ্ছে আমাদের? 20-এর সি। আরে সবাই দেখি অ্যান্সার করে ফেলছে, শিলা নীলা, নাহিদ আলম, শারিয়ার হোসেন সাইদি, আশরাফুল আকাশ, কবিতা ইসলাম, সমীর রয়, মোহাম্মদ সুমন, সবাই বলছে 20-এর সি। ধন্যবাদ। হ্যাঁ এটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন ছিল, খুবই ইজিলি জানার জিনিস, বাট আমি কি এটা ব্যাখ্যা করে দিলাম। যদি কারো অজানা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি কি এভাবে চিন্তা করে আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারি। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারে আমরা চলে আসি, একটু একটু ম্যাথমেটিক্যাল টাইপ, বাট কি খুবই ইজি। এই জিনিসটা ধরতে হবে যে খুবই ইজি এই জিনিসটা। তো আমাদের দেখতে হবে যে এখানে কি আহ আমাদের দোলনকালের অনুপাত দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। তাহলে দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক কি? টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান ডিভাইডেড বাই এল টু। তাহলে চলে আসো,
দোলনকালের অনুপাত দেওয়া আছে 2/3, তাহলে এটা স্কোয়ার করে দিতে হবে, তাহলে কত হবে 4/9। 4/9 আমাদের অ্যান্সারটা চলে যাবে। 21 নম্বরের অ্যান্সারটা তাহলে কি হবে? হ্যাঁ, টি কবিতা বলছে টি বেশি হলে ধীরে চলে, টি কম হলে দ্রুত চলে। হ্যাঁ, তাই বলা হয়েছে যে টি বেশি হলে ধীরে চলে। তাহলে টি বেশি হলে ধীরে চলে, তাহলে টি এর সাথে জি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে জি কম হইলে টি হচ্ছে কি ধীরে চলে, জি যদি বেশি হয় তাহলে টি কি দ্রুত চলবে। ঠিক আছে, তো 21 নম্বরের অ্যান্সারটা কত হবে আমাদের? 21 নম্বরের অ্যান্সারটাও কিন্তু হবে ডি। ঠিক আছে, তো আমরা এই জাস্ট কি একটা ফর্মুলার উপর ভিত্তি করেই জাস্ট এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, আমাদের কি ম্যাথ করতে হচ্ছে না। কারণ এই জায়গায় জাস্ট 2 আর 3 এর স্কোয়ার, এটাকে যদি আমরা ম্যাথ বলি তাহলে আসলে এটা ম্যাথই, মানে এটাকে ম্যাথ বলা উচিতই না, এটা জাস্ট একটা ফর্মুলা বেসড, কনসেপ্ট বেসড একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো চলো আমরা 22 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। তো 22 নাম্বার বলছে যে পর্যায়বৃত্ত গতির কথা বলছে। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? চলো দেখি যে পর্যায়কাল দ্বিগুণ করতে, তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক কি? টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। তাহলে পর্যায়কাল আমি দ্বিগুণ করব, টি এর মান ডাবল করে দেবো, এল কত করতে হবে? তাহলে টি স্কোয়ার করে দিতে হবে, দ্যাটস মিন কত 4, 4 গুণ করতে হবে। দ্যাটস মিন আমাদের 22 নম্বরের অ্যান্সার কত? 22 নম্বরের অ্যান্সার হবে আমাদের এ, অর্থাৎ 4। তো অলরেডি বলে দিছে কি নাহিদ আলম বলছে 22-এর এ, ঈশা বলছে 22-এর এ, কবিতা বলছে 22-এর এ। হ্যাঁ, ধন্যবাদ। নুপুর ঘোষ বলছে 22-এর এ, শিলা নীলা বলছে 22-এর এ। হ্যাঁ, তোমরা সঠিক উত্তরটা দিছো। সমীর রয় বলছে 22-এর এ। তো এই কোশ্চেনটা কি ছিল? খুবই সিম্পল কোশ্চেন ছিল, কিন্তু তবুও এটা কবে আসছে? 24-25 সেশনেই কিন্তু এই কোশ্চেনটা আসছে। সো তোমাদের আগের, তোমরা যারা এবার পরীক্ষা দিবা তোমাদের আগের বারই কিন্তু এই কোশ্চেনটা আসছে। সো আমাদের কি এই জিনিসগুলাকে কিন্তু ফোকাস দিতে হবে। আমরা কিন্তু এই টাইপের, অর্থাৎ টি এর সাথে এল এর সম্পর্ক, টি এর সাথে জি এর সম্পর্ক, টি এর ফর্মুলা, ওমেগার ফর্মুলা, এই টাইপের কিন্তু হিউজ কোশ্চেন অলরেডি আমরা দেখে ফেলছি আজকের এই ক্লাসে, যেটা কিনা জাহাঙ্গীরনগরের রিসেন্ট ইয়ার গুলাতে আসছে। 24-25, 22-23, 23-24 এই ইয়ার গুলাতে এই কোশ্চেন গুলা কিন্তু প্রচুর পরিমাণে আসছে। সো আমাদের কোশ্চেন গুলাকে ভালো করে খেয়াল করতে হবে, টপিক গুলা খেয়াল করতে হবে। এর বাইরে কিন্তু অনেক টপিক আছে আরো, বল, শক্তি, এই টপিক গুলা, কাজ, এই টপিক গুলাও আছে। কিন্তু এই টপিক গুলা থেকে কিন্তু আমি জাহাঙ্গীরনগরের কোশ্চেন দেখতেছি না, আমি জাস্ট কি পর্যায়কালের যে টপিক গুলো আছে বা পর্যায়বৃত্ত গতির যে ডিরেক্ট টপিক গুলো আছে আমরা ওখান থেকেই প্রশ্ন দেখতেছি। তো 22 নম্বর প্রশ্নটাতে আমরা যদি দেখি, সরি 22 নম্বর আমরা অলরেডি দেখছি, 23 নম্বর প্রশ্নে আমরা এখন যাব। 23 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার, যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয় তার দৈর্ঘ্য কত? তাহলে সেকেন্ড দোলক তো মিনিটে অনেকবার দোল দেয়, 60 বার দোল দেয়। তাহলে যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয় তাহলে তার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে কি? তাহলে কোন ফর্মুলা দিয়ে তাহলে আমরা বের করব? আমরা এটা তো জানি T1/T2 is equals to L1/L2 এর রুট। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? এই যে L2 টা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, L2 টা বের করতে হবে। তাহলে কি জাস্ট ডিরেক্ট আমরা বসাই দেব, L2 is equals to কি T1 স্কয়ার প্লাস T2 স্কয়ার ডিভাইড ইনটু L1। জাস্ট কি চিন্তা করব যে কি আসছে আমাদের জিনিসটা। তাহলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, যে দোলকটি মিনিটে 25 বার, তাহলে এর পর্যায়কাল কত হবে? সে মিনিটে 25 বার দোল দিচ্ছে, মিনিটে 25 বার দোল দেওয়া মানে কত? এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? তাহলে মিনিটে 25 বার দোল দিলে আমাদের পর্যায়কালের মানটা কত আসে? মিনিটে 25 বার দোল দিলে আমাদের পর্যায়কালের মান আসতে হবে যে 60/25, যে 1 মিনিটে এত দিচ্ছে। দ্যাটস মিন এর ভ্যালুটা আসবে কত আমাদের? 2.4 এর মতো। তাহলে এখানে আমাদের ভ্যালুটা চিন্তা করতে হবে। L2, তাহলে সরি T2/T1 হবে এখানে। তো 2.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু L1 হচ্ছে কত? 1 মিটার। সো 1 মিটার। তো আমাদের এখানে যে এই জিনিসটা আমাদের ক্যালকুলেট করতে হবে যে 2.4 এর হোল স্কোয়ার আমাদের খেয়াল করতে হবে। তাহলে 24 এর হোল স্কোয়ার কত ছিল? 576 ছিল। তাহলে 2.4 এর স্কোয়ার কত হবে? 5.76। তাহলে 5.76 যদি এখানে আসে আমাদের 5.76 ডিভাইডেড বাই 4, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো, আমরা যদি 5.76 ডিভাইডেড বাই 4 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই ভ্যালুটা আসলে কতর মধ্যে আসতে পারে?
তাহলে 1.7 4 কে যদি আমি এখানে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 1 আসলো, আর বাকি থাকলো 1.7 আমার। তাহলে এই 1.7 কে যদি আমি করতে চাই তাহলে কি আমাদের অলমোস্ট 0.4 এর মতো আমাদের আসে, কারণ 4 × 4 = 16। সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে এটা কি 1.4 এর খুবই কাছাকাছি একটা ভ্যালু আসতেছে। তাহলে 1.4 এর যদি কাছাকাছি ভ্যালু আসে তাহলে কি 23 এর অ্যান্সারটা কত হয় আমাদের? ডি। 23 এর কিন্তু অ্যান্সারটা হয় আমাদের কি ডি এর মতো, ঠিক আছে, যে 1.44 এর খুবই কাছাকাছি। সো অ্যান্সার আমাদের কি প্রেডিক্ট করতে পারতে হবে যে অ্যান্সারটা কত হইতে পারে। এই ম্যাথটা একটু বড় ধরনের ম্যাথ, যে আমি বলছিলাম কিন্তু যে কিছু ম্যাথ আসবে যেটা কি অনেক বড় ধরনের হবে, কিন্তু ওই ম্যাথ গুলো সংখ্যায় হবে কি গোটা কোশ্চেনে 80টা কোশ্চেনের মধ্যে তুমি পাবা ওই কোশ্চেনটা 5 থেকে 6টা কোশ্চেন, যে কোশ্চেন গুলো কি তোমাকে আটকানোর জন্য করা হবে, যে মাঝখানে মাঝখানে দিয়ে রাখবে তোমাকে কি অনেক যেন তোমার টাইম কনজিউম হয়। এখন তোমার ওই টাইমটা বের করতে হবে কোথা থেকে? তোমাকে কেমিস্ট্রিতে বেশি টাইম নেওয়া যাবে না, ফিজিক্সের যে ইজি ইজি কোশ্চেন গুলো আছে সেগুলোতে বেশি টাইম নেওয়া যাবে না, বাংলা ইংলিশ আইসিটি তে টাইম নেওয়া যাবে না। তুমি ওই কোশ্চেন গুলাকে খুব ফাস্ট অ্যান্সার করে এসে এই কোশ্চেন গুলোর জন্য তোমার টাইম বাঁচায় রাখতে হবে, যেন তুমি কি এই কোশ্চেন গুলাতে প্রপার টাইম দিতে পারো। টাইম কতটুকু পাবা? পার কোশ্চেন 30 সেকেন্ড করে তুমি টাইম পাবা জাহাঙ্গীরনগরে কোশ্চেন অ্যান্সার করার জন্য। মেন্টালিটি এটাই রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার হইতে হবে এই টাইমটার জন্য, যে প্রত্যেকটা কোশ্চেন তুমি যেন 30 সেকেন্ড টাইমের মধ্যে অ্যান্সার করতে পারো। সো এই কোশ্চেন গুলাকে হচ্ছে কি যে হ্যাঁ তোমার হয়তো 40-50 সেকেন্ড লেগে যাবে, তো তুমি অন্য একটা কোশ্চেনে হয়তো মুখস্থ একটা কোশ্চেনে সেখানে তোমার 10 সেকেন্ড টাইম দিতে হবে, যেখান থেকে তুমি কি আরো 20 সেকেন্ড টাইম এই কোশ্চেনটার জন্য রেখে দিতে পারো। তো তোমাকে যত ইজি কোশ্চেন আসবে ইজি কোশ্চেন গুলোতে টাইম কম দিতে হবে, মুখস্থ রাখতে হবে। মুখস্থ কিভাবে থাকবে? প্র্যাকটিস বেশি করতে হবে, তাহলে কি ওই জিনিসগুলো কি মাথায় গেঁথে থাকবে যে হ্যাঁ এটার অ্যান্সার এটাই হয়, এটার অ্যান্সার এরকম হয়। কারণ অনেক থিওরিটিক্যাল কোশ্চেন আসে জাহাঙ্গীরনগরে। তো চলো 24 নম্বর কোশ্চেনটার আমরা অ্যান্সার দেখে নিই। 23 নম্বর কোশ্চেনের সবাই মোটামুটি সঠিক উত্তর দিতে পেরেছে। শিলা, নীলা, শাহরিয়ার হোসেন সাইদি, ঈশা, শাহরিয়ার হোসেন সাইদি, কবিতা, সমীর সবাই অ্যান্সার দিতে পেরেছে। তো 24 নম্বর কোশ্চেনটাতে আমরা একটু চলে যাই, দেখি যে 24 নম্বর কোশ্চেনটাতে কি বলা হয়েছে। 24 নম্বর কোশ্চেনে বলছে যে কোনো একটি স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, হ্যাঁ সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বলছে 1 মিটার। যে দোলক ওই স্থানে প্রতি মিনিটে 30 বার দোল খায়, প্রতি মিনিটে 30 বার, দ্যাটস মিন 60 সেকেন্ডে 30 বার, তাহলে ওই দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হইলে তাহলে এই দোলকটার দৈর্ঘ্য কত হবে? সেম হবে, কারণ কি সেকেন্ড দোলকেরও পর্যায়কাল 2 সেকেন্ড, এই দোলকেরও পর্যায়কাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হইলে এই দোলকের দৈর্ঘ্য 1 মিটার হবে। জাস্ট এটা একটা ট্রিক কোশ্চেন, যে তোমার এখানে আসলে করার কিছুই নাই, তুমি মানে একটু ভরকায় যাবা যে আসলে কি এটা 1 মিটার কি হবে, আসলে কি এটা 1 মিটার হওয়া পসিবল, নাকি 1.44 হবে, নাকি 5, নাকি আমি ভুল করলাম। এই চিন্তা করতে করতে কি তোমার টাইম চলে যাবে। কিন্তু কি টাইম নষ্ট করা যাবে না, কারণ এখানে বুঝতেই পারতেছো তুমি যে এখানে একটা ট্রিক কোশ্চেন করা হয়েছে। এই কোশ্চেনটা জাস্ট তোমার ধরতে পারতে হবে, কারণ এখানে তো তুমি অ্যান্সার অলরেডি বের করে ফেলছো যে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড যদি হয় একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, মানে সেকেন্ড দোলকের পর্যায়কাল, তাহলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, তাহলে তুমি 1 মিটারেই দাগাবে এই জায়গাটাতে, টাইম নষ্ট করা আমাদের যাবে না। সমীর রয় বলছে ভাইয়া কত মার্ক পেলে চান্স হবে? কত মার্কস পেলে চান্স হবে? আসলে চান্স মার্কের উপর ডিপেন্ড। যদি তুমি বলো যে মার্কের উপর ডিপেন্ডেন্সি এটা আসলে কতটুকু বা কিরকম, তাহলে বলবো কোশ্চেন যেবার যেরকম হয়, যদি কোশ্চেন ইজি হয় তাহলে একরকম, যদি কোশ্চেন হার্ড হয় একরকম। বাট 65 to 70 হচ্ছে কি একটা হতেছে কি সেফ ফিগার, যে এই মার্কের মধ্যে থাকলে তুমি জাহাঙ্গীরনগরে একটা সিট পাবা ইনশাল্লাহ। 65 থেকে 70 এর মধ্যে যদি তুমি রাখতে পারো, তো এই রাখতে পারার চেষ্টাটা করতে হবে। 70 যত কাছাকাছি হবে তুমি তত সেফ থাকতে পারবা, কারণ কখনো কোশ্চেন ইজি হয়ে যায়, কখনো কোশ্চেন হার্ড হয়। তো এটা মোটামুটি একটা সেফ রেঞ্জ। বাট কি বেস্টটা দেওয়ার ট্রাই করবা, যে সর্বোচ্চ মার্ক পাওয়ার চেষ্টা করবা। পরীক্ষার রুম থেকে বের হয়ে যেন তুমি কোনো আফসোস না করো, এই জিনিসটা জাস্ট ট্রাই করবা। তো চলো আজকের আমরা আর একটা কোশ্চেন দেখে নিই, যে এই কোশ্চেনটাতে আমাদের কি বলছে, যে কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4/5 দিছে, অর্থাৎ কি T1/T2 is equals to 4/5 equal to what? কার্যকর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে কি ρ/L1/L2, তাহলে কি স্কোয়ার করে দিতে হবে 16/25, তাহলে এটাও কি আমাদের অ্যান্সার। তো এই সেম টপিকের
কোশ্চেন আমরা দেখছি, অর্থাৎ কি এটা আগে আসছিল, ওগুলা রিসেন্টলি আসছে। সো এই জিনিসটা আসলে কি মেসেজ দিচ্ছে? এই জিনিসটা মেসেজ দিচ্ছে যে একই টপিকের রিপিটেশন। আমরা যে জাহাঙ্গীরনগর আজকে যে কোশ্চেন গুলা দেখলাম, এই কোশ্চেন গুলা আসলে কি একটা নির্দিষ্ট একটা টপিক থেকে আসছে। কিন্তু এই যে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটার সরল দোলকের যে টপিকটা আছে, এই টপিকের যে ফর্মুলা গুলো আছে, কোন ফর্মুলা বলতো? টি ইজ ইকুয়ালস টু টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, তারপরে কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তারপরে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এ বা ওমেগা এক্স, এ ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ, অথবা টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইজ ইকুয়ালস টু রুট ওভার এল ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এল টু, অথবা রুট ওভার জি টু ডিভাইডেড বাই জি ওয়ান। এই ফর্মুলার বাইরে আজকে আমরা কোনো ম্যাথ দেখি নাই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট পাস্টে যে কোশ্চেন গুলো আসছে, আমি মোটামুটি সব টপিকের কোশ্চেন রাখার চেষ্টা করছি, যেইগুলো আসছে সেগুলোর মধ্য থেকে। তো যতগুলো আসছে সব এই টপিক গুলার মধ্য থেকেই আসছে। তো এর বাইরের যে টপিক গুলো আছে, আরো যে টপিক গুলো আছে, সেগুলো থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন নাই বললেই চলে। খুবই সামান্য বা হচ্ছে কি খুবই কনসেপচুয়াল বা কনসেপ্ট বেসড কিছু কোশ্চেন, ঠিক আছে। তো আমরা যদি জাহাঙ্গীরনগরের জন্য ট্রাই করি বা প্র্যাকটিস করি, আমরা জয়কুল রিডাক্সের বই হাতে নিই এবং দেখি যে আসলে কি কি আসছে। আমরা যদি ওখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস করি, সেখানে আমরা দেখবো যে এই কোশ্চেন গুলাই, এই টপিক গুলাই এবং এই ফর্মুলা গুলাই ইউজ হচ্ছে সবচেয়ে বেশি। এবং এর বাইরে যদি কোশ্চেন তুমি দেখো, জাহাঙ্গীরনগরে কোশ্চেন খুঁজেই পাওয়া যাবে না যে অন্যান্য টপিক থেকে কোশ্চেন আসছে। সো আমি যদি দেখি একটা বিশ্ববিদ্যালয়ে একই টপিক থেকে বারবার কোশ্চেন করতেছে, তাহলে আমি কেন ওই বিশ্ববিদ্যালয়ের জন্য যখন আমি প্রিপারেশন নিব, সর্বোচ্চ প্রিপারেশনটা আমি অন্য টপিক থেকে কেন নিব? আমার সর্বোচ্চ প্রিপারেশনটা হওয়া চাই ওই টপিক গুলা থেকেই, যেই টপিকেই ওই বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা করতেছে বারবার। সো আমরা কি ওই টপিক গুলা, অর্থাৎ কি এই টপিক গুলা বা এই ফর্মুলা বেসড যে ম্যাথ গুলা আছে, এই জিনিসগুলাকে কি বেশি বেশি করার চেষ্টা করবো, এবং যেই ধরনের ম্যাথ গুলা দিচ্ছে এই ধরনের ম্যাথ গুলো আমরা করার বেশি বেশি করে ট্রাই করব। সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা আজকে হচ্ছে 25টা কোশ্চেন দেখলাম পর্যাবৃত্ত গতি থেকে। আমাদের এই কোশ্চেন গুলাই কি জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, এবং কি এই ধরনের কোশ্চেন গুলো জাহাঙ্গীরনগরে আসে, তোমাদের সাথে অলরেডি আমি ডিসকাস করেছি। সো তোমাদের কারো যদি কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমাদের সাথে। সবসময় থাকতে পারো, তোমরা কমেন্ট করলে আমরা সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের সাথে সামনে আবারও দেখা হবে আরেকটা চ্যাপ্টার নিয়ে। আরেকটা চ্যাপ্টারে আমরা কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।